মেয়েটা হচ্ছে বৃহস্পতিবার দিন দুপুর 12টায় আমার কাছে আসে, তার সঙ্গে তার মা এবং আমার চেম্বারে আমার অ্যাটেন্ডেন্টরা ছিল। টোটাল আমরা 5জন মানুষ ছিলাম রুমে। তো আমি যখন মেয়েটাকে জিজ্ঞাসা করি যে মা তোমার কি সমস্যা লাগে বলো, সে প্রথমে খুবই ভয়ে ছিল। একটু কনসোল করা হলো, তাকে একটা কলম একটা চকোলেট দিয়ে একটু কনসোল করা হয়েছে। তারপরে সে আমাকে বলল ম্যাডাম আমার পেটটা ভার ভার লাগে, কি জানি লড়ে। আমি মানে একটু অবাক হয়ে গিয়ে আবারও তাকে জিজ্ঞাসা করেছি যে মা তোমার কি সমস্যা লাগে। সে আমার ফেসে আসলে এতখানি ভয়ের এক্সপ্রেশন ছিল, মানে সে এদিক ওদিক তাকাচ্ছে রীতিমতো, সে কমফোর্টেবল না, সে একদমই আনকমফোর্টেবল, চোখে মুখে পুরোপুরি ভয়। এবং সে বারবার হুজুর ওয়ার্ডটা 2বার রিপিট করার পরে বাচ্চা মানে আর কোনো কথাই বলতে আগ্রহী না। কিন্তু এটাও আমি জানতাম না। কিন্তু পরে বাড়িতে আইছি, আয়া মেয়ের কাছে আমি শুচ্ছি, শুয়ে দিয়ে আর পেটটা একটু বড় বড়। আমি জিগাইলাম তোর পেটটা বড়, তোর কেউ লাগে কোনো সম্পর্ক, কেউ কি তোর কি গায়ে হাত দিছি? সে বললো বলে না, বয় ভাই। হ্যাঁ, পরে মনে পরে বললো বলে হুজুরে। আমি মামলা করছি, চাই পুলিশে তাড়াতাড়ি গ্রেপ্তার করতো, কইরা যেভাবে বিচার করা লাগে এভাবে বিচার করতো, বলে মাদ্রাসা করে একটা কিছু কইব। কিন্তু এই হুজুরে যে অত বড় কামটা করবো আমিও কোনোদিন আমার বলছেন না। আমার জানার পরে বললো হুজুরের কথা, কারণ হুজুর এই দিন থেকে নিখোঁজ হয়ে গেছে, হুজুর আর নাই। চোখে মুখে পুরোপুরি ভয় এবং সে বারবার হুজুর ওয়ার্ডটা 2বার রিপিট করার পরে বাচ্চা মানে আর কোনো কথাই বলতে আগ্রহী না। ফিজিক্যাল এক্সামিনেশনে জানা যায় যে বাচ্চার সিম্ফাইসিও ফান্ডাল হাইট, যেটা মানে আমরা ইউটারাসের হাইট যেটা মেজার করি প্রেগন্যান্সিতে, এটা কিন্তু এইজ করেসপন্ডিং এক একটা হাইট আসে। তো এই বাচ্চার হাইট তখনই অলমোস্ট 25-26 উইক্সের মতো। আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ এবং মর্মাহত একটি বিষয় নিয়ে কথা বলতে আসছি। আমি কথা বলতে পারতেছি না, অসুস্থ। তারপরেও যদি কিছু না বলি তাহলে আপনারা হয়তো আমাকে সন্দেহ করতে পারেন, তাই আমি আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার প্রয়োজন মনে করলাম। তো বিষয়টা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে নিয়ে একটা বিষয় ভাইরাল হয়েছে, বিভিন্ন পত্রপত্রিকায় সেগুলো হয়তো প্রচার হচ্ছে। তো আমি আপনাদের বলবো যে এই বিষয়টার সাথে, যে বিষয়টা মেঘলা নামক একটা মেয়ে এবং আমার ছবি দিয়ে যে একটা অপপ্রচার করা হচ্ছে, অপবাদ রটানো হচ্ছে, এটার সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত না। আমি এটার বিষয়ে কিছুই জানি না। আমি যদি বলি তাহলে বলবো যে এই মেয়েটা আমাদের এখানে পড়াশোনা করেছে, গত বছর পড়েছে এবং এর আগের বছরও পড়েছে। তো এর আগের বছর পূর্ণ বছর পড়াশোনা করার পরে সে আমাদের মাদ্রাসা থেকে চলে যায়। তো পরবর্তী বছর যখন মাদ্রাসা শুরু হলো তখন আমরা খোঁজ নিয়ে জানতে পারলাম যে কে কে আসে নাই। তো যারা যারা আসছে না তাদের মধ্যে সেও একজন ছিল, যে সে এখান থেকে চলে গেছে অন্য কোথাও। তো খবর নিয়ে জানতে পারলাম সে ঢাকা চলে গেছে, তারা বাবা মার সাথে থাকে। বাবা মা সৎ বাবা এবং মা অন্য কোথাও আগে বিয়ে বসছিল। তো বর্তমান যে বাবা আছে মেঘলা, তার মেয়ে না, বরং আগের বাবার মেয়ে সে। তো সে যখন ঢাকায় চলে গেল আমরা শুনলাম, তখন আমরা কিছু বলি নাই, ঠিক আছে, ঢাকায় তো পড়াশোনা বেশি হয়, তাহলে পড়ুক। আমরা আমাদের ক্লাস শুরু করে দিলাম। কিছুদিন যাওয়ার পরে দেখলাম আবার এই মেয়েটা আমাদের মাদ্রাসায় আসছে। তো আসার পরে জিজ্ঞাসা করা হলো যে কেন, কি অবস্থা, কোথা থেকে আসছো? সে বললো যে ঢাকায় চলে গেছিলাম, এখন নানা ভাই জোর করে নিয়ে আসছে আমারে। আমি আসতে চাইছিলাম না, আমাকে জোর করে নিয়ে আসছে নানা ভাই। দেশবাসী, আমি আপনাদের সাথে শুধু এই কথাটাই বলতে চাই যে যে মেয়েটা এখানে আসতে চাইছিল না, চাচ্ছিল না, তাকে কেন জোর করে আনা হলো? তাকে জোর করে আনার পিছনে কি কারণ ছিল বা তার কি স্বার্থ ছিল? পরবর্তীতে আমরা এটাও জানতে পারি যে এই মেয়েটা তার এই নানার সাথে রাতের বেলা ঘুমায়। সে নিজেই বলছে। কেন বলছে? যখন আমরা জিজ্ঞাসা করলাম যে তুমি হিজাব পরো না, অন্য মেয়েরা হিজাব পরে, তুমি বুরকা পরো না, অন্য মেয়েরা বুরকা পরে, কারণ তার চলাফেরা সম্পূর্ণ আলাদা ছিল। আপনারা চাইলে গ্রামে গিয়ে মাদ্রাসার ছাত্রছাত্রী যারা আছে তাদের সাথে কথা বলে দেখতে পারেন যে সে সম্পূর্ণ আলাদা ছিল। তার কোনো কিছুই আমাদের কমনের ভিতরে ছিল না, আমরা তাকে কন্ট্রোল করতে পারতেছিলাম না। তো সে এইভাবে কিছুদিন থাকার পরে আমরা ভাবলাম যে হয়তো তাকে আমরা রাখতে পারবো না, কারণ আমরা তাকে কন্ট্রোল করতে পারছি না। হয়তো মেয়েটা অন্য কোথাও গিয়ে যদি কন্ট্রোলে থাকতে পারে, পড়াশোনা করে, তাহলে এটা তার জন্য ভালো। তাই আমরা তার গার্জেনের কাছে বললাম, তার মাকে আমরা বুঝাইয়া বললাম
আমাদের উদ্দেশ্য এটাই ছিল যে তার মা যেন তাকে বুঝিয়ে বলে যায় যে হুজুরের কথা মেনে চলবা, মাদ্রাসার নিয়ম কানুন মেনে চলবা, এই কথাগুলো উনি বুঝিয়ে যাবেন। কিন্তু উনি কি করছেন যে ওনার মেয়েকে উনি বলছে যে না, আমি এখানে রাখবো না, নিয়ে চলে যাব। তো আমাদের এখান থেকে প্রায় 5-6 মাস আগে আমাদের মাদ্রাসা থেকে নিয়ে চলে গেছে। হয়তো পরবর্তীতে খবর নিয়ে জানতে পারলাম সিলেটে যেখানে উনি থাকে সেখানে নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পরে আহ এখন কিছুদিন আগে আবার আসছে, এসে বলতেছে যে এই দুর্ঘটনা, যে খুব বড় সমস্যা। যে কথাটা শোনার পরে আমার মতো একজন সাধারণ মানুষ, আমি আর সহ্য করতে পারছি না, আমি আর নিজেকে ঠিক রাখতে পারি নাই, আমি একেবারে অসুস্থ হয়ে পড়ছি। কারণ আপনারা হয়তো জানেন যে অনেকেই, আমার ফ্যামিলি আছে, আমার বাচ্চা আছে, আমার বিবি সাহেব আছে, আমার আত্মীয় স্বজন আছে। আপনারা বলুন তো, আমার নামে যে বিষয়টা প্রচার হচ্ছে, এটা আমার ফ্যামিলির লোকেরা দেখে আমাকে কি বলছে, কি ভাবছে, আপনারা সঠিক তদন্ত করুন। আমি কখনোই দেশের আইনের প্রতি অবাধ্য না, আমি শ্রদ্ধাশীল। দেশের আইন আছে, সে আইন সঠিক অপরাধী যে তাকে খুঁজে বের করবে। আপনারা অপরাধী খুঁজে বের করার আগেই যদি আমাকে অপরাধী বানিয়ে ফেলেন, তাহলে তো আসল অপরাধী পার পেয়ে যাবে, আসল অপরাধী তো ছাড়া পেয়ে যাবে। আপনাদের কাছে আমি অনুরোধ করে বলি, আপনারা আসল অপরাধীকে খুঁজে বের করুন, টেস্ট করা হোক যে আসলেই এ বাচ্চা বাবাকে। আপনারা আমাকে টেক দিচ্ছেন, বিভিন্ন পত্রপত্রিকায় টেলিভিশনে বলা হচ্ছে। আমি আপনাদের কাছে শুধু এই কথাগুলোই বলবো যে আল্লাহ তাআলার বিচারের উপরে যদি শ্রদ্ধাশীল থাকেন, এই বিশ্বাস করেন, তাহলে আমাকে নিয়ে আর এরকম কাজ করবেন না। আপনারা সঠিক তদন্ত করে সঠিক অপরাধীকে খুঁজে বের করুন। আমি আপনাদের সামনে আর কথা বলতে পারতেছি না। আপনারা সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ পরবর্তীতে আরো কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুধুই স্মৃতি 13 বছরের সামিয়া। তার জামা কাপড়, বই খাতায় আদরের সন্তানকে খুঁজে ফেরেন মা। 2025 সালের 19 এপ্রিল বলা হয় কুমিল্লার লাকসাম উপজেলার এই মাদ্রাসা থেকে পড়ে মারা যায় 12 বছরের শিশু শিক্ষার্থী সামিয়া। মৃত্যুর আগে একটি বেসরকারি মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় এক নার্সের সাথে কথোপকথনে জানিয়েছিল সে তার পড়ে যাওয়ার বর্ণনা। কালো বোরকা পরেন একটা মেয়ের মতন কি বলে আসি ওর সাথে যাইতে, কোথায় ওর সাথে যাইতে জানি না, ও ধাক্কা দিছে আমাকে ধাক্কা মারছে। ওখানে থাকা অবস্থায় একদিন বলছিল যে ওইখানে কথা বেশি বলা যায় না, ম্যাডামেরা দাঁড়ানো থেকে হুজুরগুলো কিরকম কিরকম জানি। ওরা আমার মেয়েটারে মারে লজ্জা করে রেখে দিত। আমি সকাল সন্ধ্যা আমার মেয়েটারে দেখতে পাইতাম, ওরা এভাবে দুনিয়া থেকে বিদায় করে দিল। এই বিষয়টা আমি কোথাও পাইলাম না। 1 বছরেও সুরাহা হয়নি সামিয়ার মৃত্যু রহস্য। পরিবার নিপীড়নের মৃত্যুর অভিযোগ করলেও মাদ্রাসা সুপার বলছেন 5তলা ভবন থেকে পড়ে মারা গেছে সে। তার দাবি, সামিয়া হোস্টেলে ছিল মাত্র 3 থেকে 4 দিন। যদিও হাজিরা খাতা চাইলে তা দেখাতে পারেনি তারা। সিসি ক্যামেরা থাকলেও ভবন থেকে পড়ার স্থানের ক্যামেরাটি নষ্ট বলে দাবি করেন তারা। প্রশাসন তো নিয়ে গেছে সবকিছু আর কি, অফিসিয়াল ভাবে নাম উঠে দিচ্ছে কিন্তু ক্লাস শুরু হয়নি, যার কারণে কোনো টিচার তার হাজিরা খাতার নাম ডাকেনি, তার সিরিয়ালে তার নাম। তবে সামিয়ার সুরথাল প্রতিবেদন মতে বাম হাতের কবজিতে আঘাত ছাড়া শরীরে নেই বড় কোনো জখমের চিহ্ন। আর পোস্টমর্টেম রিপোর্টে বলা হয়েছে শিশুটির গোপনাঙ্গ ও পায়ুপথে যৌন নির্যাতনের চিহ্ন স্পষ্ট। ন্যাচারাল ওয়ে যেটা ইন্টারকোর্সে সেভাবে হয়েছে, আবার অ্যানাল ইয়ে হয়েছে। 13 বছরের বাচ্চার তো এই ফান্ডিং থাকার কথা না। যার সদুত্তর দিতে পারেনি মাদ্রাসা কর্তৃপক্ষ। তদন্ত কর্মকর্তাকে উদ্ধৃতি দিয়ে দায়সারা জবাব। প্রশাসন এটাকে অ্যানালাইসিস করে বের করছে, তাকে কম দিন 15 দিন আগে দর্শন করা হয়েছে। ঠিক আছে রাজু ভাই, তাকে পূর্ব দর্শন করা হয়েছে।